বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, উত্তেজনা কমিয়ে সম্পর্কের নতুন মেরুকরণে দীর্ঘ আলোচনা। একাত্তর থেকে ২৪ প্রতিটি আন্দোলনেই একসাথে লড়েছে বাঙালি। ধর্মীয় ইস্যুকে ষড়যন্ত্রের হাতিয়ার করার বারবার অপচেষ্টা। আগরতলা অভিমুখে বিএনপির অঙ্গ সংগঠনের লং মার্চ বুধবার, সরকারকে বিতর্কিত করতে ভারতের অপপ্রচার। ১১ই ডিসেম্বর পল্টন থেকে জমায়েত হয়ে আগরতলা অভিমুখে ১৮ সীমান্ত পর্যন্ত আমরা যাব। আওয়ামী আমলে রাজনৈতিক বিবেচনায় প্রায় ১ লাখ পুলিশ নিয়োগ, বললেন ডিএমপি কমিশনার। গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকায় চাইলেন ক্ষমা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন, সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ার নাফি। সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, এই যে সম্পর্কে টানাপোড়েন, এই সময়টায় কি কি বিষয় নিয়ে আলোচনা হলো দুই সচিবের মধ্যে? উত্তেজনা কমাতে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে, সে ব্যাপারে কোনো আভাস পেয়েছেন কিনা জানাবেন। হ্যানাফি, আভাস আমরা কিছু পেয়েছি। প্রথমে যদি একটু বলে রাখতে চাই যে এই সময় বিবেচনায় যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বৈঠক, যদিও এটি একটি নিয়মিত কূটনৈতিক সম্পর্কের একটি অংশ, সেই অংশ হিসেবেও এই বৈঠকটি হচ্ছে। এর আগে গত বছর ঢাকায় হয়েছিল, এর আগে গত বছর দিল্লিতে হয়েছিল, এবছর ঢাকায় হচ্ছে। তো সেই জায়গা থেকে সময়ে যে চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে, এই কারণে কিন্তু বৈঠকটি দুই দেশের মধ্যকার এবং কূটনৈতিক পাড়ায় বেশ ভীষণ রকমের গুরুত্ব পাচ্ছে। কিন্তু জানিয়ে রাখি যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্যই মূলত বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনায় এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত, যখন আমরা আসলে বিস্তারিত জানবো ৩:৪৫ ভারতের পররাষ্ট্র সচিব ব্রিফ করবেন, তখন আমরা বলতে পারবো। এবং এরপরে তার কিছুক্ষণ পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আমাদের সামনে ব্রিফ করবেন। সুতরাং তখন আমরা বিস্তারিত বলতে পারবো। তবে এখন যেটা আসলে বলা যায় সেটা হলো যে দুই দেশের যে সম্পর্ক, বিশেষ করে মাঝখানে যে ঘটনাগুলি ঘটে গেল, যে বাংলাদেশের যে মিডিয়া, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ার যে মিথ্যাচার, এবং একই সাথে মিথ্যাচার এবং অপপ্রচার, এক কথা যদি বলতে চাই, এর বাইরে যদি কেউ বলি যে কলকাতার যে হাইকমিশন এবং একই সাথে আগরতলা হাইকমিশনের এক জায়গায় হচ্ছে একেবারে সহিংস বিক্ষোভ এবং আরেকটি জায়গায় সরাসরি হামলা। তো সুতরাং জেনেভা কনভেনশন যেটি রয়েছে সেটির একেবারে পুরোপুরি লঙ্ঘন এখানে হয়েছে। এবং এই প্রেক্ষিতেই এবং গত দুদিন আগেও কিন্তু সীমান্ত হত্যা হয়েছে নতুন করে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আলোচনায় এখানে এসছে, দুই দেশের মধ্যকার আলোচনায়। এবং সেখান থেকে সমাধানের পথ কি, উত্তেজনা যে সম্প্রতি যে দুই দেশের মধ্যকার উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনা নিরসনে তারা আসলে কি করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় প্রাধান্য পেয়েছে। এছাড়াও দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক, যেহেতু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বাণিজ্যিক একটা বড় রকমের সম্পর্ক রয়েছে, সেই বাণিজ্যের বিষয়গুলো এখানে আলোচনায় এসছে। এবং এর আগে একটু বলে রাখতে চাই যে দুই সচিব কিন্তু একান্ত একটি বৈঠক করেছেন, অর্থাৎ শুধুমাত্র দুজনে মিলেই একটি বৈঠক হয়েছে। এরপরে পুরো দল, দুটি দল, অর্থাৎ জসিমউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের দল এবং বিক্রম মিশ্রির নেতৃত্বে ভারতের যে প্রতিনিধি দল, তাদের মধ্যকার বৈঠক হয়েছে। সুতরাং এই বৈঠকের বিষয়গুলোতে যেগুলো বললাম, যে উত্তেজনা নিরসন এবং সংকট নিরসন এবং সম্পর্ক উন্নয়ন, মূলত এই দুটি বিষয়কে কিন্তু এই বৈঠকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোন কোন ধাপে কোন কোন উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি আমরা বলবার মতো সময় এখনো আসেনি। আমরা নিশ্চয়ই যখন ব্রিফিং হবে তখন আমরা আসলে আরও বিস্তারিত বলতে পারবো। তবে আপাতত যতটুকু আমরা জানতে পেরেছি সেই বিষয়টি বললাম। আর একটা বিষয় বলে রাখি যে এই বৈঠকটি শেষ হয়ে গেছে। মধ্যাহ্নভোজনের পরে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং এরপরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। সুতরাং এই হচ্ছে তার আজকের দিনের কর্মসূচি, এবং রাতে তিনি আসলে আবার দিল্লির উদ্দেশ্যে ফিরে যাবেন। তো আপাতত এই ছিল আমার কাছে অতিথি ভবন পদ থেকে সবশেষ। পরবর্তীতে ব্রিফিংয়ের সবশেষ যে পরিস্থিতি বা খবর সেটি নিশ্চয়ই জানাবো আপনাকে। সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে খবর জানাতে যুক্ত ছিলেন নাইম আবির।
ভারত বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। এবার ৫ আগস্টের পর সম্পর্কের নতুন মেরুকরণকে ভারতের বুঝতে হবে, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতীয় মিডিয়ায় প্রোপাগান্ডা, হাইকমিশনে হামলা সহ অনেক ঘটনাই ঘটেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি সময় বিবেচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। একই দিনে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকেও ভারতের জন্য বার্তা হিসেবে দেখা হচ্ছে। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা, আশ্রয় নেয় ভারতে। এরপর থেকেই শুরু হয় ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন। তার উপর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়ার মিথ্যাচারে প্রতিবেশী দুদেশের সম্পর্ক তলানিতে। এসব ঘটনায় কঠোর প্রতিবাদ লিপি, ভারতের হাইকমিশনারকে জরুরি তলব, আগরতলার দূতাবাস বন্ধ, কলকাতায় ভিসা সীমিত করা ও সবশেষ ২ মিশন প্রধানকে দেশে ফিরিয়ে আনবার মতো পদক্ষেপ নিয়েছে ঢাকা। প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক যখন সংকটে, ঠিক সেই পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর ঊর্ধ্বতন কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটি প্রথম সফর। এমন সংকটে বিক্রম মিশ্রির এই সফরকে ভারতের পক্ষ থেকে দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করবার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটি ফরেন অফিস কনসালটেশন বৈঠকের অধীনে স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হলেও সময় বিবেচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। ভারত যে পররাষ্ট্র সচিবকে এই পরিস্থিতিতে পাঠাচ্ছেন, এটা ভারতের দিক থেকেও একটি মেসেজ আমাদের প্রতি হয়তোবা, যে তারা উপলব্ধি করতে পেরেছে এবং তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে তারা উৎসাহী। ভারত আসছে, তার কূটনীতি হলো ভারতের সাথে আমাদের যে বাণিজ্যে টানাপোড়েন হচ্ছে, ভারতের হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার দ্রব্য অলরেডি আমরা বয়কট করা শুরু করছি। ভারতের প্রচণ্ড আর্থিক ক্ষতি হচ্ছে, ভারতের জনগণ ভারতের সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে, তারা তাদের ওইগুলোকে ম্যানেজ করতে আসছে। আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক মনে করেন, ভারতের ব্যাপারে বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করেছে। এবার ৫ আগস্টের পরের দুদেশের সম্পর্কের যে মেরুকরণ হয়েছে তা ভারতকে বুঝতে হবে, তবেই সম্পর্কের উন্নতি হবে। ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতায় এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বিষয়ে যে অবস্থান নিয়েছে, এটি আমি মনে করি খুব ঠিকই আছে। এটি ঠিক আছে এবং এটি একটি শক্ত অবস্থান এবং পরিষ্কার করেছে। এবং গত ১৫ বছর থেকে এটি একটি, আমরা দেখতে পাচ্ছি, গুণগত পরিবর্তন হয়েছে। একই দিনে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মোট ২৮ জন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককেও ভারতের জন্য বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই যে ডিপ্লোম্যাটরা এ সময় এখন আসছে, সময়টা খুব গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশের একটা মেসেজ যে বাংলাদেশকে সারা পৃথিবী অনেক বড় রাষ্ট্র মনে করে, এবং বাংলাদেশ যেহেতু তার পাশের একটা ভৌগোলিকভাবে সকল বড় রাষ্ট্র বাংলাদেশকে অপমান করছে, একটু থ্রেটের মুখে রাখছে, তাই বাংলাদেশের পাশে দাঁড়াতে তারা আসছে। এটা নিশ্চিতভাবে একটা ডিপ্লোম্যাটিক সিগন্যাল। সবশেষ গেল বছরের নভেম্বরে ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন বৈঠকটি দিল্লিতে হয়েছিল। নাইম আবির, এখন, ঢাকা। আগামী ১১ ডিসেম্বর আগরতলা অভিমুখে ঢাকা আখাউড়া লং মার্চের ঘোষণা দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতারা। বিএনপি নয়াপল্টন কার্যালয় থেকে এই লং মার্চ শুরু হবে বলে জানিয়েছেন তারা। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা ১১ই ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। স্বাধীনতা সংগ্রাম কিংবা ২৪-এর গণ অভ্যুত্থানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন স্বৈরাচার পতনে। যদিও রাজনৈতিক স্বার্থে বারবার ধর্মীয় ইস্যু ব্যবহারের ষড়যন্ত্র করেছে বিভিন্ন দল। সম্প্রতি ভারত সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে অতিরঞ্জিত মিথ্যা খবর প্রচার করা হয়। নানা গুজবের ভিড়ে প্রান্তিক পর্যায়ের সম্প্রীতিতে আসলেই ঐক্য আছে না ফাটল ধরেছে, সরেজীবন ঘুরে সেই চিত্র তুলে ধরেছেন সহকর্মী দেবরাজ দেব, তার সঙ্গে ছবি তুলেছেন সুমন সরকার। আজ আমরা আছি ঢাকার অদূরে ধামরাইতে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের নানা খবর আসছে।
বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে। তবে বাংলাদেশের তরফ থেকে এই ধরনের খবর ভিত্তিহীন এবং অতিরঞ্জিত দাবি করে দিল্লিকে কড়া বার্তা জানিয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা আজ ধামরাইতে এসেছি। এখানকার সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আসলে কতটা শঙ্কিত সেটি জানতে চাই। ধামরাইয়ের কায়েতপাড়ার যশোমাধব মন্দির। প্রবেশ করতেই চোখে পড়ল কর্মচাঞ্চল্য। ছোট শিশুদের মুখে ভাত, বিয়ের আয়োজন, নানা ধর্মীয় আচার পালন চলছে, যেখানে উৎসবের সব অনুষঙ্গই বিদ্যমান। নানা মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, বিশেষ করে হিন্দুদের জীবনযাপন নিয়ে অপপ্রচার থাকলেও প্রান্তিক জনপদ কায়েতপাড়ায় সেটির দেখা মিলল না, বরঞ্চ দেখা মিলল স্বতঃস্ফূর্ত ধর্মীয় আচার পালনের চিত্র। একই পাড়ায় 5 দশকের পুরাতন মসজিদ, সেখানেও একই চিত্র দেখা গেল। পাশাপাশি মহল্লায় প্রার্থনার মাধ্যমে শান্তির বার্তা ছড়াচ্ছেন দুধর্মের মানুষই। গ্রামের মানুষদের স্পষ্ট কথা, দীর্ঘকাল ধরেই সম্প্রীতি বজায় রেখেছে এ গ্রামের মানুষ। তাদের শঙ্কা, পরিস্থিতি যতটা না ধর্মীয় তার চেয়ে বেশি রাজনৈতিক ফাঁদ। অ্যাকচুয়ালি আমরা এখানে আছি হিন্দু মুসলিম সবাই একতাভাবেই থাকি। আল্লাহকে যে করে সত্যিকারেই ভয়, ভালো কাজ করে তার উৎসাহ জাগে, খারাপ কাজে সে নয়। রাজনীতি নিয়েই হয় এটা, কিন্তু হইলে কি এটা তো দেখার বিষয় না, করার বিষয় না। এটা সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, সাম্প্রতিক নানা ঘটনায় প্রতিবেশী দেশ ভারত সহ আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তার যে শঙ্কার কথা বলা হয়েছে তা একদমই সঠিক নয়। ভারতের গণমাধ্যমে প্রচার করা অতিরঞ্জিত সংবাদের কারণে উল্টো তারা অপমানিত বোধ করছেন। কিন্তু মানিকগঞ্জে এরকম কোনো ঘটনা ঘটে নাই। একটা রিউমারের প্রেক্ষিতে সবাই আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম। আমরা হিন্দু সম্প্রদায়কে আমাদেরকে হয়রানি করতেছে, কে বা কাহারা, এটা আমাদের মৃত্যু হতে পারে। তো ইন ফিউচার কি হবে এটা আসলে আমরা বলতে পারতেছি না। এটা ডিপেন্ড করতেছে যারা রাজনীতিবিদ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য কিন্তু বাংলাদেশ স্বাধীনতা এর জন্যই। কিন্তু সমাজ বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার নিয়ে রাজনীতির মাঠে সবসময়ই ইস্যু তৈরি করার চেষ্টা করেছে ক্ষমতালোভীরা। জানান, রাষ্ট্রের ঐক্যের পাশাপাশি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত বিচার কার্যকর করলে আস্থা তৈরিতে সহায়ক হবে। সরকার সরকারের জায়গা থেকে কাজ করছে, কিন্তু আমরা যারা পাড়া প্রতিবেশী, আমার হিন্দু যে প্রতিবেশী আছে, আমার রুট লেভেলে যার কাছে আছে, সে যে একটা ভয়ের মধ্যে আছে এই সমস্ত মিস ইনফরমেশন কিংবা ডিসইনফরমেশনের কারণে, তো এগুলি তাদেরকে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্যই তারা কিন্তু এটা করে যাচ্ছে। একটা মহল, যার পাশে যে প্রতিবেশী আছে হিন্দু প্রতিবেশী, তাকে এগিয়ে আসতে হবে। একই সাথে আন্তর্জাতিক নানা মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে যারা মিথ্যাচার করেছে তা গুরুত্ব দিয়ে সুযোগ সন্ধানীদের মুখোশ উন্মোচন করে বিচারের আওতায় আনা উচিত বলেও মত বিশ্লেষকদের। দেবরাজদেব, এখন, ধামরাই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন সহ 27 দেশের রাষ্ট্রদূত। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউ এর সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পেয়েছে বৈঠকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় কূটনৈতিক বৈঠক এটি। তাই বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায় এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
This is a very special occasion for all of us to have you together. And the fact that you could assemble entire EU delegations in Bangladesh and Dhaka, it shows the support to Bangladesh, the political support as well as economic support, moral support, and other supports. So this is something very rejuvenating for us. আইজিপির পর এবার জুলাই আগস্টে পুলিশের ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নতুনভাবে পুলিশ বাহিনী গড়ে উঠবে। আওয়ামী আমলে রাজনৈতিক বিবেচনায় প্রায় 1 লাখ পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে বলেও তথ্য দেন তিনি। এদিকে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 2024-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমাতে সবথেকে সক্রিয় ভূমিকা পালন করেছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করেছে 1,500-এর বেশি মানুষ। গুলির আঘাতে পঙ্গু হয়েছে কয়েক হাজার মানুষ। তারপরও পিছুপা হয়নি ছাত্র জনতা, সব ভয় আর বাধা ডিঙিয়ে এগিয়ে গেছে। পতন হয়েছে আওয়ামী লীগের স্বৈরশাসনের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর 2 দফা পরিবর্তন হয় ডিএমপি কমিশনার। দায়িত্ব নেয়ার পর নতুন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সংবাদ সম্মেলন করে জুলাই আগস্টের গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চান। যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সমবেদনা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত। আওয়ামী লীগের আমলে রাজনৈতিক পরিচয়ে প্রায় 1 লাখ পুলিশ অফিসার নিয়োগ পেয়েছে জানিয়েছে ডিএমপি কমিশনার। পরে হুঁশিয়ারি দিয়ে বলেন, 5 আগস্টের আগের ঘটনাকে কেন্দ্র করে কোনো মামলা বাণিজ্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আগস্টের ঘটনার পর পুলিশ যেভাবে নিষ্ক্রিয় হয়েছে সেটা কাটিয়ে উঠতে শুরু করেছে বলেও জানান তিনি। 5ই আগস্টের পরে যখন পুলিশ অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দাঁড়ায়। আমরা অচিরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সচল করতে সক্ষম হবে। এদিকে খুলনায় স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দেন, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে সে সিভিল ড্রেসে এসে সে প্রথম তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডি কার্ড। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। আর কোনো নিরপরাধ যেন শাস্তি না পায় এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। এর আগে জুলাই গণহত্যার জন্য পুলিশ মহাপরিদর্শকও ক্ষমা চেয়ে নতুনভাবে পুলিশ বাহিনী গড়ে তোলার আশ্বাস দিয়েছিলেন। বাংলাদেশ পুলিশের যিনি ইন্সপেক্টর আরিফ হোসেন, এখন, ঢাকা। দামেস্কে অস্ত্রের ডিপোয় ইসরায়েলি ও আইএস ক্যাম্পে মার্কিন বিমান হামলা, গোলান মালভূমি সীমান্তের বাফার জোন দখলের নির্দেশ নেতানিয়াহুর। সমাজের নানা স্তরে নারীদের অবস্থার উন্নয়নে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পদক জয়ী সবাইকে তরুণদের চেতনা ধারণ করারও আহ্বান তার। সকালে নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে রোকেয়া পদক জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার এর জন্য এবছর 4 জন বিশিষ্ট নারী বেগম রোকেয়া পদক পান। তারা হলেন শিক্ষাবিদ পারভিন হাসান, নারী অধিকার কর্মী ও আলোকচিত্রী তসলিমা আক্তার, দাবায় বাংলাদেশের নারী গ্র্যান্ডমাস্টার রানী হামিদ এবং নারী অধিকার কর্মী শিরিন পারভিন হক। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
আজকে যারা পদক পেলেন এটা তার কোনো সাম্প্রতিক কোনো কাজকর্মের জন্য না, তাদের প্রত্যেকেরই সারা জীবনের যে কর্তব্যবোধ এবং অনুপ্রেরণা নিজের জীবনে ব্যক্ত করেছেন এবং সবার কাছে, দেশের সবার কাছে আদর্শ হিসেবে ধরেছেন, তাদের জন্য এই সম্মাননা। আমরা অনেকক্ষণ খুব গম্ভীরভাবে বসে আছি। আমার মনে হয় এবার আমরা একটু দাঁড়িয়ে যারা পদক পেলেন তাদের জন্য জোরে একটা তালি দিই, মনটা খালি, মনটা ভরে তালি দিই। ধন্যবাদ। যারা পান নাই তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কাজগুলো আমাদের সামনে আসছে এবং সমাজের পরিবর্তন আসছে আপনাদের কাজের মাধ্যমে। আপনাদের সেজন্য সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বিগত সরকারের আমলে বিচার বিভাগ শেখ হাসিনা দাসের পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক ও রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন না হলে দুদকের কার্যকারিতা বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত এক আলোচনায় একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি কমাতে দুদকের সাঁড়াশি অভিযানের বিকল্প নেই। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই, অনেক এক্সকিউজ দিতে পারেন, তারপরেও কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করো না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে সমবেত হন কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, সারা দেশে একই মানের 9টি শিক্ষা প্রতিষ্ঠানকে বস্ত্র অধিদপ্তরে অধিভুক্ত করা হলেও স্থান পায়নি নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। অবিলম্বে কলেজটিকে বস্ত্র অধিদপ্তরের আওতা অধিভুক্তির দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনের কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, দুর্ভোগে পড়েন পরিবহনের চালক ও শ্রমিক সহ দূর দূরান্তের যাত্রীরা। প্রায় 1 ঘন্টা পর দুপুর 1টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাজধানীর শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন তাকে ঢাকার সিএমএম আদালত আনা হলে 7 দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশের সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড আবেদন বাতিল চান তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে 3 দিনের রিমান্ডে আদেশ দেন আদালত। একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকে আজকে একটি শাহবাগ থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম, তাকে কামরাঙ্গী সহ 2টি মামলায় 4/9/24 এবং 5/9/24 এই 2টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আয়ু সাহেব দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখান। কাল থেকে শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 579 কোটি টাকা। সারা দেশে 2600 জনে ভাগ করে সব আবাসিক এলাকা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করা হবে আগামী 26 ডিসেম্বর পর্যন্ত। সোমবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পরিসংখ্যান ব্যুরো।
এইবার অর্থনৈতিক সুমারি 10 বছর পরে হচ্ছে, তো এইটাও কিন্তু পেপারলেস হচ্ছে। এইখানে আগে যেহেতু আমরা ছাত্র অবস্থায় দেখতাম যে কোনো সুমারি বস্তা 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 পেপার, এবার কিন্তু পেপারলেস হচ্ছে এবং এখানে কারো ইন্টারফারেন্সের সুযোগ নেই। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ মনে করছে বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু। সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার ফোরাম আয়োজিত একটি মতবিনিময় সভায় কথা বলেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি। তিনি আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা ছাড়া কোনো সরকার যথাযথ উন্নয়ন করতে পারে না, যার নিশ্চিত দরকার নির্বাচিত সরকার। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিবাজদের যোগসাজশে অবাস্তব পরিসংখ্যান দেখানোর ফলে দেশে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তব্য শেষে ইআরএফ সদস্যদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন তিনি। সমাজ ও সামাজিক সংগঠনগুলি সঠিক সময় যদি সঠিক দায়িত্ব পালন করে, তাহলে দেশের সম্মিলিত সংকল্প ও উদ্যোগ দেশের স্থিতিশীল সমাজ ও রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে এবং এই হতাশা দূর করতে পারে। স্থিতিশীল সমাজ ও ইতিবাচক পরিবেশে উদ্যোক্তারা নতুন নতুন ধ্যান ধারণা, প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয় ঘটিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের নতুন নতুন কৌশল গ্রহণ করে দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইরান দুর্বল হয়ে পড়ার কারণে সিরিয়ায় বাশার আল আসাদের পতন। যুক্তরাষ্ট্রের এমন দাবিতে বিস্ফোরক মন্তব্য করলেন সিরিয়ায় থাকা ইরানি রাষ্ট্রদূত। বাশার আল আসাদকে উৎখাতে মার্কিন মিত্র ইসরায়েল বিদ্রোহীদের অস্ত্র দিয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এ অবস্থায় সিরিয়া সরকার পিছু হটায় মিত্রদের পক্ষ থেকে জোরালো ভূমিকা পালন করা সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাশিয়া ও ইরানের মতো শক্তিশালী পরাশক্তিরা পাশে থাকা সত্ত্বেও ক্ষমতায় টিকে থাকতে পারেননি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীদের আকস্মিক দাপটে মাত্র 12 দিনের অভিযানেই দীর্ঘ 2 যুগের ক্ষমতার থেকে ছিটকে গিয়ে দেশ থেকে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি। আসাদ সরকারের এমন আকস্মিক পতনে রাশিয়া ও ইরানের শক্তি সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমারা। মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই দাবি করছেন ইউক্রেন যুদ্ধে দুর্বল হয়ে পড়েছে রাশিয়া। এমনকি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমাগত সফল অভিযানে ইরানের শক্তি কমে এসেছে বলেও দাবি করা হচ্ছে। The upshot for all this is, for the first time ever, neither Russia nor Iran nor Hezbollah could defend this abhorrent regime in Syria. This is a direct result of the blows that Ukraine, Israel have delivered upon their own self-defense with unflagging support of the United States. এই অবস্থায় আসাদবিহীন সিরিয়ার ভবিষ্যৎ কোন পথে হাঁটে তা নিয়ে শঙ্কিত রাশিয়া ও ইরান। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরী। বাশার আল আসাদকে উৎখাতে ইসরায়েল বিদ্রোহীদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সহায়তা করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। مقاومت نکنن طبیعتاً وقتی اینها نمیخوان خیلی مقاومت بکنن شرکای اینها و حلفای اینها هم نمیتونن اونها عملاً نقش جدی رو ایجاد بکنن। এদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে রাশিয়া। অন্যদিকে দীর্ঘ গৃহযুদ্ধের পর একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ার ঐতিহাসিক এই সুযোগটি কাজে লাগাতে সিরিয়ার জনগণের প্রতি আহ্বান সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের। এছাড়াও ঐক্যের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত। All Syrians to prioritize dialogue, unity and respect for international humanitarian law and human rights as they seek to rebuild their society. এমন পরিস্থিতিতে আসাদ সরকারের প্রধানমন্ত্রী ও প্রশাসন বিদ্রোহীদের কাছে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। To look at two things. First, will it be possible between HTS and other rebels on the one hand and old regime forces, mostly the prime minister of Assad, to find some kind of way for a smooth, violent-free, relatively peaceful transition of power. এই মুহূর্তে তুরস্ক, লেবানন, জর্ডান সহ বিভিন্ন দেশে থাকা সিরিয়ার বাস্তুচ্যুতরা দেশে ফেরার চেষ্টা করলেও অনেকেই এখনও দেশের পূর্ণ স্থিতিশীলতার প্রহর গুনছেন বলে ধারণা করা হচ্ছে।
কারণ আসাদ সরকারের পতনে সবাই খুশি হলেও পুরোপুরিভাবে যুদ্ধ পরিস্থিতির অবসান নিয়ে এখনও শঙ্কা রয়ে গেছে বলে মত বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কেউ 5 বছর, কেউ বা 40 বছর। কেবল স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় সিরিয়ার কারাগারে বছরের পর বছর কাটিয়েছেন মানবেতর জীবন। আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীরা কারাগার থেকে সব বন্দীদের মুক্ত করে দিলেও অমানবিক নির্যাতনের কারণে কেউ কেউ হারিয়ে ফেলেছেন স্মৃতিশক্তি, কেউ আর ভুলে গেছেন নিজের নামও। প্রায় 1.5 লাখ কারাবন্দীকে মুক্ত করলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন ইশিতা ব্রহ্ম। توفت امي من اول الثوره بال 2019 قبل الثوره بشهر توفت امي وماتت هي تقول بالام دليله। মুয়াম্মার আল আলী মাত্রই জানতে পেরেছেন 40 বছর ধরে নিখোঁজ থাকা তার ভাই আলী হামার কারাগার থেকে মুক্ত হয়েছেন। যদিও এত বছর পর ভাইকে চিনে নিতেও বেশ কষ্ট হয়েছে তার। হামায় থাকা সিরিয়ার এক সাংবাদিকের ধারণ করা ভিডিও দেখে নিজের ভাইকে শনাক্ত করেন আল আলী, কিন্তু জানতে পারেন তার ভাই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। قلب الام دليله قلت لك ابني ما مات، ابني انا قلبي عم يقول لي ابني نسيته عم يتنفس، ابني عايش ما انه ميت. لامبارح انا عم قاعد بالمحل وانا عم بتابع الاخبار السياسي مع من يحمل السلاح। সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের শাসনামলে 1975 থেকে 90 সালের গৃহযুদ্ধে মাত্র 18 বছর বয়সে সিরীয় সেনাদের হাতে গ্রেফতার হন আলী। তার খোঁজে আলীর পরিবার কাটিয়ে দেয় কয়েক দশক। সিরিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে ভাইকে খুঁজতে যাননি আলী ও তার পরিবার। আলীর মা ছেলের খোঁজে ধর্ণা দিয়েছেন কারাগারগুলোতেও। وامي ساعتها بتكفش لي فينا قال انا رايح اقدم على الجيش، اذا قبلوني بالجيش جمعتين بيعطوني مأذونية بيجي، وما قبلوني حكفي على صيدا بشتغل لي شي جمعتين وبرجع بيجي، وولد عمره 17 سنة يعني। গেল রোববার আসাদ প্রশাসনের স্বৈর শাসনের অবসানের পর সিরিয়ার বিভিন্ন কারাগার থেকে উদ্ধার হয়েছেন আলীর ভাইয়ের মতো অনেকেই। 13 বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়া থেকে নিখোঁজ হয়েছেন অন্তত 1 লাখ বাসিন্দা, যাদের বেশিরভাগই কারাবন্দী ছিলেন। আলেপ্পো, হামা সহ বেশ কয়েকটি শহর আসাদ বিরোধীদের দখলে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে কারাবন্দীদের ভিডিও। এমন বন্দীদেরও মুক্ত করেছে বিদ্রোহীরা, যাদের সেদিনই হত্যা করার কথা ছিল। We are in the middle of Damascus. I swear to God, our execution was supposed to be today. হায়াত তাহরির আল শামের অভিযানে আলেপ্পোর কারাগার থেকে মুক্ত হওয়া আরেক কয়েদির মন্তব্য, আমার নম্বর 1100। 6 বছর কারাগারে থেকে নিজের নামই ভুলতে বসেছিলেন তিনি। প্রায় 1.5 লাখ কারাবন্দীর একজন হালাকে 2019 সালে সন্ত্রাসীর তকমা দিয়ে হামা থেকে ধরে নিয়ে গিয়েছিল সিরীয় সেনারা। আসাদ সরকারের বিরোধিতা করা যে কোনো ব্যক্তিকেই সন্ত্রাসীর তকমা দিয়ে কারাবন্দী করে রাখা হতো বছরের পর বছর। 24 বছর ধরে স্বৈরশাসকের ভূমিকায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম হাতিয়ার ছিল সিরিয়ার কারাগারগুলো। সিরিয়ার মানবাধিকার সংস্থাগুলো বলছে, এখানে কয়েদিদের অমানবিক নির্যাতন করা হতো, খাবার দেয়া হতো না, রোগ ব্যাধি ছড়িয়ে পড়তো কারাগারগুলোয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানুষের কসাইখানা নাম দেয়া সেদনায়া কারাগারে কয়েদিদের করা হতো সবচেয়ে নির্মম নির্যাতন। এই কারাগার থেকে 43 বছর পর মুক্ত হয়েছেন রাঘাত আল টাটারি। 1980 সালে হাফেজ আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভের সময় হামা শহরে বোমা হামলা চালাতে অস্বীকৃতি জানালে এই বৈমানিককে গ্রেফতার করে রাখা হয়। সিরিয়ার সিভিল ডিফেন্স গ্রুপ হোয়াইট হেলমেট বলছে, এই সেদনায়া কারাগারে থেকে 2011 থেকে 2018 সাল পর্যন্ত খাবার ও চিকিৎসার অভাব এবং নির্যাতনের কারণে 30,000 বন্দীর মৃত্যু হয়েছে। আরও 5 শতাধিক কারাবন্দীকে হত্যা করা হয়েছে। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে এই কারাগারের ভেতরে তৈরি করা হয়েছিল মরদেহ পোড়ানোর চুল্লি। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করবো এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, উত্তেজনা কমিয়ে সম্পর্কের নতুন মেরুকরণে দীর্ঘ আলোচনা। 71 থেকে 24 প্রতিটি আন্দোলনে একসাথে লড়েছে বাঙালি। ধর্মীয় ইস্যুকে ষড়যন্ত্রের হাতিয়ার করার অপচেষ্টা বারবার। আগরতলা অভিমুখে বিএনপির অঙ্গ সংগঠনের লং মার্চ বুধবার, সরকারকে বিতর্কিত করতে ভারতের অপপ্রচার। 11 ডিসেম্বর পল্টন থেকে জমায়েত হয়ে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব।
আওয়ামী আমলের রাজনৈতিক বিবেচনায় প্রায় 1 লাখ পুলিশ নিয়োগ বললেন ডিএমপি কমিশনার। গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকায় চাইলেন ক্ষমা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।